আসসালামু আলাইকুম। আজ ২৪ জুন ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন ঘাঁটিতে হামলার পরও কেন ইরানকে ধন্যবাদ দিলেন ট্রাম্প? এবার গাজা যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী দলীয় নেতার। ভারতকে যুদ্ধের হুমকি দিলেন বিলাওয়াল ভুট্টো। এবার বিস্তারিত। শুরুতেই ইরান ইসরায়েল যুদ্ধ প্রসঙ্গ। অবিশ্বাস্য কাণ্ডই বলা যায়। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলা চালানোর পরও ইরানকে ধন্যবাদ দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কাতারে মার্কিন ঘাঁটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কিন্তু তেহরান কেন আমেরিকাকে আগে থেকে সতর্ক বার্তা দিয়েছিল, এখন সেই প্রশ্নই সামনে আসছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফ্লুহলিং বিবিসিকে বলেন, যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত প্রতীকী। এই সতর্কতার মাধ্যমে ইরান বোঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও বড় সংঘাতে জড়াতে চায় না। ফ্লুহলিংয়ের মতে, ইরানের পক্ষ থেকে সময় ও লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে। এদিকে কাতার ও ইরাকের মার্কিন ঘাঁটিতে হামলার পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেও ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে ধোঁয়াশা দেখা যাচ্ছে। এ নিয়ে ট্রাম্পের বক্তব্যের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠেছে। খোদ যুক্তরাষ্ট্রেও সমালোচিত হচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। সাবেক মার্কিন কূটনৈতিক কর্মকর্তা নেড প্রাইসও তার কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেন, ট্রাম্প ঘোষিত এ সমঝোতা কোনো নিশ্চিত বা স্থায়ী সমাধান নয়। ইরানের শক্তিশালী সশস্ত্র বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে আগ্রাসনের জন্য ইহুদিবাদী শাসন ব্যবস্থাকে শাস্তি দেওয়ার জন্য সামরিক অভিযান শেষ মুহূর্ত পর্যন্ত অব্যাহত ছিল, যা স্থানীয় ইরান সময় ভোর ৪টায় শেষ হয়েছে। তিনি আরও বলেন, সব ইরানিদের সঙ্গে আমি আমাদের সাহসী সশস্ত্র বাহিনীকে ধন্যবাদ জানাই, যারা তাদের প্রিয় দেশকে তাদের শেষ রক্তবিন্দু পর্যন্ত রক্ষা করতে প্রস্তুত থাকে এবং শেষ মুহূর্ত পর্যন্ত শত্রুর যে কোনো আক্রমণের জবাব দেয়। তার এই টুইটের পরপরই এবং যুদ্ধবিরতি কার্যকর হওয়ার আগে ইরানি সশস্ত্র বাহিনী ইসরায়েলের দখলকৃত অঞ্চলগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। অনলাইনে শেয়ার করা ভিডিওগুলোতে তেল আবিব, হাইফা এবং অন্যান্য শহরে বিমান হামলার সাইরেন বাজতে শোনা গেছে এবং আতঙ্কিত ইসরায়েলিরা ভূগর্ভস্থ আশ্রয়কেন্দ্রের দিকে ছুটে আসছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে ঘোষণা দেওয়ার পরপরই আরাকচি এ পোস্ট করেন। ওই পোস্টে ট্রাম্প দাবি করেন, ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং ইসরায়েলি সরকারের মধ্যে যুদ্ধবিরতি সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, ইরান ও ইসরায়েলের কয়েকটি সংবাদ মাধ্যম জানিয়েছে দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। তবে এই যুদ্ধবিরতি ঠিক কখন এবং কী শর্তে শুরু হয়েছে তা নিয়ে এখনও স্পষ্টতা আসেনি। যুদ্ধবিরতির ঘোষণার কয়েক মিনিটের মধ্যে ইরান থেকে ইসরায়েলের দিকে অন্তত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব। মঙ্গলবার লাইভ প্রতিবেদনে এ খবর জানিয়েছে টাইমস অফ ইসরায়েল ও আল জাজিরা। ইসরায়েলের সামরিক বাহিনী নিশ্চিত করেছে তারা ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিষয়টি শনাক্ত করেছে এবং এর জেরে উত্তরাঞ্চলের বিভিন্ন শহরে সতর্কতামূলক সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত যুদ্ধবিরতি মেনে নেওয়ার ঘোষণা দেওয়ার কিছুক্ষণ পরই এই হামলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ক্ষেপণাস্ত্রটি সম্ভবত মাঝপথেই প্রতিহত করা হয়েছে। এখনও পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে সাইরেন বেজে ওঠার পর উত্তর ইসরায়েলের বাসিন্দাদের বোমা আশ্রয় কেন্দ্রে অবস্থান করার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। পরিস্থিতি পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত একইভাবে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্রের পর ইসরায়েল জুড়ে সাইরেন বেজে ওঠে। এর জেরে রাজধানীর তেল আবিবে একটি ভূগর্ভস্থ আশ্রয় কেন্দ্রে জড়ো হন আতঙ্কিত বাসিন্দারা। আইডিএফ জানিয়েছে, নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেছে এবং সামনের মিনিটগুলোতে আরও সাইরেন বেজে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই হামলার ফলে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নতুন করে শঙ্কা তৈরি হয়েছে। ইসরায়েল ইরান দ্বিপাক্ষিকভাবে যুদ্ধবিরতি ঘোষণা করলেও বাস্তবে তার পূর্ণাঙ্গ বাস্তবায়ন নিয়ে এখন সন্দেহ তৈরি হচ্ছে। শরীরের শক্তি কমে যাচ্ছে, অল্প কাজেই হাঁপিয়ে উঠছেন,
ডায়াবেটিস মানে কি জীবনের গতি থেমে যাওয়া? একদমই না। প্রতিদিন মাত্র 1 কাপ ডায়াবেটিস চা পান করুন আর সুস্থ জীবন উপভোগ করুন। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে ফের হামলা চালানোর অভিযোগ প্রত্যাখ্যান করেছে ইরান। রাষ্ট্রীয় টিভির বরাতে ইরানের গণমাধ্যম জানিয়েছে, দুদেশের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার খবর অস্বীকার করা হয়েছে। এর আগে ইরান থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছে বলে ইসরায়েলি বাহিনী দাবি করেছে। ইরান থেকে ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র তারা শনাক্ত করেছে। ইরানি হুমকি প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে। এই হামলার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তেহরানে আবারও জোরালো হামলার নির্দেশ দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাটজ। মঙ্গলবার এক বিবৃতিতে তিনি জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত যুদ্ধবিরতির শর্ত ভেঙে ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এ কারণে তেহরানে শাসক গোষ্ঠীর অবস্থানে আমরা সর্বোচ্চ মাত্রার পাল্টা হামলার নির্দেশ দিয়েছি। তিনি আরও বলেন, যুদ্ধবিরতির যে কোনো লঙ্ঘনের কঠোর জবাব দেয়া ইসরায়েল সরকারের নীতি। সেই নীতির অংশ হিসেবেই এই সিদ্ধান্ত। তেহরানের বিরুদ্ধে কঠোর প্রতিশোধের ডাক দিয়েছেন ইসরায়েলি আইন প্রণেতারাও। নেতানিয়াহুর নিরাপত্তা মন্ত্রিসভার সদস্য ও কট্টর ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এক্সে লেখেন, তেহরান কাঁপবে। বিরোধী দল ইসরায়েল বেইতেনু চেয়ারম্যান আবিগডোর লিবারম্যান এক পোস্টে বলেন, মার্কিন প্রেসিডেন্ট যুদ্ধবিরতি ঘোষণার 3.5 ঘন্টা পরই ইরান উত্তরের দিকে হামলা চালালো। আমরা চুপচাপ বসে থাকতে পারি না, অবিলম্বে প্রতিশোধ নিতে হবে। ক্ষমতাসীন লিকুদ পার্টির সংসদ সদস্য তালি গটলিব হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের যে কোনো লঙ্ঘনের যথাযথ জবাব দেয়া হবে। আর আরেক লিকুদ এমপি অবিচাই বোয়ারন তেহরানের শাসক গোষ্ঠীর প্রতীকী স্থাপনার উপর পূর্ণ শক্তি দিয়ে হামলার আহ্বান জানান। ইরানের সঙ্গে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজাতেও যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়াদ লাপিদ। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন, আর এখন গাজা, সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে। জিম্মিদের ফিরিয়ে দাও, যুদ্ধ শেষ করো। এদিকে গাজায় আজ মঙ্গলবার ভোর থেকে ইসরায়েলি বাহিনীর গুলিতে কমপক্ষে 37 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এই সংখ্যায় খাদ্য বিতরণ কেন্দ্রের কাছে হামলায় নিহত 29 জনও অন্তর্ভুক্ত। ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবি উঠেছে। ইরান ইসরায়েল যুদ্ধবিরতির পর বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের উপর এ নিয়ে চাপ বাড়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ফিলিস্তিনি ভূখণ্ডে চলমান যুদ্ধ বন্ধ করে এবং তাদের প্রিয়জনদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করার কথা বলছেন ইসরায়েলি বন্দীদের পরিবার। গাজায় আটক এসব বন্দির পরিবারগুলো যুদ্ধবিরতি চুক্তিতে গাজার বিষয়টিও অন্তর্ভুক্ত করতে হবে বলে আহ্বান জানান সরকারের প্রতি। মঙ্গলবার বন্দি ও নিখোঁজ পরিবারের ফোরাম এক বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে গাজাও অন্তর্ভুক্ত থাকতে হবে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাই, তারা যেন দ্রুত আলোচনায় বসে, যাতে সব বন্দির মুক্তি ও যুদ্ধের অবসান নিশ্চিত হয়। যদি ইরানের সঙ্গে যুদ্ধবিরতি করা যায়, তবে গাজায়ও যুদ্ধ বন্ধ করা সম্ভব। তারা আরও বলেন, ইরানে একটি সফল অভিযান এবং ইরানি জোটের উপর বড় রকমের আঘাত হানার পর আবার গাজার জটিল পরিস্থিতিতে ফিরে যাওয়াটা অকল্পনীয়। এটা কোনোভাবেই যুক্তিসঙ্গত নয় এবং এটি ইসরায়েলের স্বার্থের বিরুদ্ধেও যায়। এই ফোরামের পক্ষ থেকে জানানো হয়, ইরানে অভিযান চালিয়ে যদি বন্দীদের মুক্তির কাজে তা ব্যবহার করা না হয়, তাহলে তা হবে এক বড় কূটনৈতিক ব্যর্থতা। এখন একটি ঐতিহাসিক সুযোগ এসেছে এবং ইসরায়েল সরকারের উচিত এ সুযোগকে পুরোপুরি কাজে লাগানো। অবশেষে ইরানের সঙ্গে যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিয়েছে ইসরায়েল, তবে জানিয়ে দিয়েছে যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে কঠোর জবাব দেবে দেশটি। ইসরায়েলের সরকারের বিবৃতি উল্লেখ করে এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। ইসরায়েল জানিয়েছে, ইরানের বিরুদ্ধে হামলার মাধ্যমে লক্ষ্য অর্জন করার পরই তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। বিবৃতি অনুযায়ী ইসরায়েল ইরানের তাৎক্ষণিক অস্তিত্বগত হুমকি, পরমাণু অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিষ্ক্রিয় করেছে। তারা আরও বলেছে, তারা ইরানের সামরিক নেতৃত্বে ব্যাপক ক্ষতি করেছে এবং তেহরানের কেন্দ্রীয় সরকার পরিচালিত বহু গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করেছে। 24 ঘন্টায় ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রে সরকারি স্থাপনায় প্রচণ্ড হামলা চালিয়ে কয়েক শত বাসিজ সদস্যকে হত্যা করেছে। এই বাসিজ বাহিনীকে ইরানি সরকার প্রায়ই বিক্ষোভ দমন ও অভ্যন্তরীণ নিয়ন্ত্রণে ব্যবহার করে। আরেকজন সিনিয়র পারমাণবিক বিজ্ঞানীকে হত্যা করেছে বলে বিবৃতিতে দাবি করা হয়। বিবৃতিতে আরও বলা হয়, যুক্তরাষ্ট্র এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে ইরানের পরমাণু হুমকি নির্মূলে তাদের সহায়তার জন্য আন্তরিক ধন্যবাদ জানাচ্ছে ইসরায়েল।
এর আগে বাংলাদেশ সময় রাত 4টায় ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে ইরান ও ইসরায়েল যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সকাল 11টা 8 মিনিটে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে জানান যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। সকাল 12টা 10 মিনিটে ইসরায়েল জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেছে। সোমবার দিবাগত রাতে ইরান জানিয়েছে ইসরায়েল হামলা বন্ধ করলে তারাও হামলা বন্ধ করবে। যুদ্ধবিরতির আগে উভয় দেশই রাতভর ব্যাপক গোলাবর্ষণ চালিয়েছে। ইরানে কতজন হতাহত হয়েছেন তা এখনও নিশ্চিত নয়। বিবিসির সাংবাদিকরা বলেছেন তেহরান একটি ভয়াবহ রাত পার করেছে। ইসরায়েল বলছে দক্ষিণ ইসরায়েলের বীরশেভা শহরে কমপক্ষে 4 জন নিহত ও 22 জন আহত হয়েছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে হওয়া মামলায় আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি হবে আগামী 1 জুলাই। মঙ্গলবার বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর 2 সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী। মামলার অপর 2 আসামি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বর্তমানে কারাগারে আছেন। তাকে আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়। বাকি 2 আসামি পলাতক। 2 আসামির পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী দেয়া হবে বলে জানিয়েছেন ট্রাইব্যুনাল। গত 12 মে এই মামলায় চিফ প্রসিকিউটর কার্যালয়ে তদন্ত প্রতিবেদন দাখিল করে তদন্ত সংস্থা। যাচাই বাছাই করে 1 জুন আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করেন চিফ প্রসিকিউটর। সেদিনই ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেন। পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানকে আত্মসমর্পণ করতে 16 জুন সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরদিন সেই বিজ্ঞপ্তি প্রকাশিত হয় 2টি সংবাদপত্রে, তবে তারা আত্মসমর্পণ করেননি। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, আপনি আমি যতদিন পৃথিবীতে বেঁচে আছি মৃত্যুর আগ পর্যন্ত শেষ বলে আসলে কিছু নেই। সুতরাং সাময়িক দুঃখ এলে, সাময়িক ক্ষতির মধ্যে পড়লে একেবারে হতাশায় দুমড়ে মুচড়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আপনি সাহসিকতার সঙ্গে পরিস্থিতি মোকাবেলা করুন। মনে রাখবেন, সর্বশক্তিমান চাইলে 1 মুহূর্তের মধ্যে আপনার অবস্থাকে পরিবর্তন করে দিতে পারেন। আজকে যিনি অনেক বিত্তবান, অনেক প্রভাবশালী, জনপ্রিয়, কালকে তার ঝুলিতে কেবলই শূন্যতা আর শূন্যতা। এরকম উদাহরণ তো ভুরি ভুরি আছে। সুতরাং হতাশার কিছু নেই। জেগে উঠুন, নতুন করে যাত্রা শুরু করুন, সাহস রাখুন, অবশ্যই সফল হবেন। সফল যদি নাও হন, মনের মধ্যে এই প্রশান্তি থাকবে যে আমি তো প্রাণপণ আন্তরিকভাবে চেষ্টা করেছি। ভালো থাকুন, শুভেচ্ছা নিরন্তর। আবারও আন্তর্জাতিক প্রসঙ্গ। সিন্ধু পানি চুক্তির অধীনে ভারত যদি ইসলামাবাদকে তার ন্যায্য পানির ভাগ থেকে বঞ্চিত করে তাহলে তার দেশ যুদ্ধে যাবে। পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি একথা বলেছেন। গত 22 এপ্রিল পেহেলগামে সন্ত্রাসী হামলায় 26 জন নিহত হওয়ার পরপরই ভারত 1960 সালে স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করে। গত সপ্তাহে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘোষণা করেন ঐতিহাসিক চুক্তিটি আর কখনো পুনরুদ্ধার করা হবে না। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে আন্তর্জাতিক চুক্তির প্রতি শাহের অবজ্ঞার সমালোচনা করার 2 দিন পর ভুট্টোর মন্তব্য সামনে এলো। পার্লামেন্টে এক ভাষণে ভুট্টো চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেন এবং পাকিস্তানের ভাগের পানি পাওয়ার হুমকি দেন। তিনি সিন্ধু অববাহিকার 6টি নদীর কথা উল্লেখ করে বলেন, ভারতের কাছে 2টি বিকল্প আছে। সেটি হলো ন্যায্যভাবে পানি ভাগাভাগি করা অথবা আমাদের 6টি নদীর পানি আমাদের কাছে পৌঁছে দেয়া। আইডব্লিউটি এখনও বিদ্যমান, তাই চুক্তিটি স্থগিত রাখা যাবে না। ভুট্টোর কথায় আইডব্লিউটি শেষ হয়ে গেছে সংক্রান্ত ভারতের দাবি অবৈধ, কারণ আইডব্লিউটি স্থগিত নেই। এটি পাকিস্তান এবং ভারতের জন্য বাধ্যতামূলক। জাতিসংঘের সনদ অনুসারে পানি বন্ধ করার হুমকি অবৈধ। পাকিস্তান পিপলস পার্টির প্রধান ভুট্টো হুমকিও দিয়েছেন যে যদি ভারত এই হুমকি অনুসরণ করার সিদ্ধান্ত নেয় তাহলে পাকিস্তানকে যুদ্ধে যেতে হবে। সাবেক পররাষ্ট্রমন্ত্রী আলোচনা এবং সহযোগিতার গুরুত্বও তুলে ধরেন, বিশেষ করে সন্ত্রাসবাদ বিরোধী প্রচেষ্টায়। তিনি বলেন, যদি ভারত পাকিস্তান আলোচনার টেবিলে না বসে তাহলে সহিংসতা আরও তীব্র হবে। ভারতের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যে সন্ত্রাসবাদকে অস্ত্র হিসেবে ব্যবহার করার অভিযোগ তোলেন ভুট্টো। তিনি দাবি করেন, পররাষ্ট্রমন্ত্রী হিসেবে যুক্তরাজ্য এবং ইউরোপীয় দেশগুলোতে তার কূটনৈতিক সফরের সময়
এটা স্পষ্ট যে ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স ফ্রন্টে পাকিস্তানের অগ্রগতিকে বাধা দেওয়ার জন্য অনেক তদবির করেছে। বিলাওয়াল ভুট্টো দাবি করেন, যখন পাকিস্তান সফলভাবে FATF এর ধূসর তালিকা থেকে সাদা তালিকায় চলে এসেছে, তখন ভারত মিথ্যা বর্ণনা এবং কূটনৈতিক চাপ ব্যবহার করে আমাদের ধূসর তালিকায় ফিরিয়ে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে। বিলাওয়াল আরও বলেন, পাকিস্তান বিশ্ব মঞ্চে কাশ্মীরের বিষয়টি উত্থাপন করতে সফল হয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কাশ্মীরের বিষয়ে মধ্যস্থতার পক্ষে কথা বলেছেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetv press এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদও নেই।